দর্শক, আজ 15ই জুলাই 2026 দুপুরের মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর দেখাবো যা বুঝিয়ে দেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শুরুতেই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো শুনে নিন। আমেরিকার তাজা হামলার পর ইরান শুরু করেছে পাল্টা অভিযান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের বিশাল বিস্ফোরণ। আর এর মাঝেই ইরান দিয়েছে একটা বড় ঘোষণা যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে কুয়েত থেকে শাহেদ ড্রোনের হামলার নতুন ফুটেজ সামনে এসেছে, যেখানে পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে উঠেছে। বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আবারও বড় হামলা চালিয়েছে। কুয়েতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আবার ফেল করেছে। বাহরাইনে ইরানের ক্লাস্টার মিসাইল রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে, প্রচুর ছবি এসেছে। জর্ডানেও ইরানের ব্যালিস্টিক মিসাইল তাণ্ডব চালিয়েছে এবং বড় ক্ষতি করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়ে বলেছেন আমেরিকা এবার ইরানের উপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা করতে পারে। তাহলে এর আসল মানে কি? আর হ্যাঁ, হরমুজ প্রণালীর কাছে সমুদ্রে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একটা আস্ত জাহাজ এই মুহূর্তে ডুবতে বসেছে। হেডলাইন্সগুলো তো শুনলেন, কিন্তু বিশ্বাস করুন দর্শক, আসল খবর এর চেয়েও অনেক বেশি। চলুন শুরু করা যাক। দর্শক, শুরুতেই ইরানের সবচেয়ে বড় ঘোষণাটা শুনে নিন। তেহরান জানিয়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাদের এই পাল্টা অভিযান ফাইনাল ভিক্টরি, অর্থাৎ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত থামবে না। এই ঘোষণাটা এমন একটা সময়ে এলো যখন 14 এবং আজ 15ই জুলাই ভোর রাতে আমেরিকা আবারও ইরানের বেশ কয়েকটা এলাকায় জোরালো হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকা হামলা করার পর ইরান কিভাবে সেই জবাবটা দিয়েছে এবং কোন কোন আমেরিকান ঘাঁটিকে তারা টার্গেট করেছে সেটা এবার শুনুন। ইরানি সেনা বলছে আমেরিকার বিরুদ্ধে তাদের ড্রোন হামলার 7ম রাউন্ড শেষ হয়েছে। তাদের দাবি এই হামলাগুলো অপারেশন লাইটনিংয়ের 7ম ফেজের অংশ ছিল। ইরান দাবি করেছে এবার তারা জর্ডানের আজরাক এয়ারবেসকে নিশানা করেছে, যা মিডল ইস্টে আমেরিকার মিলিটারির একটা খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানি ফোর্সের দাবি তাদের ড্রোনগুলো F-18 ফাইটার জেট রাখার জায়গা, আমেরিকান সেনার আবাসিক বিল্ডিং এবং একটা বড় ইকুইপমেন্ট ওয়্যারহাউস বা গুদাম, সেখানে সরাসরি আঘাত করেছে। ইরান বলছে আমেরিকা হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি আর চাপ ধরে রাখার জন্য বারবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে হামলা করছে। আর ইরান আবার মনে করিয়ে দিয়েছে হরমুজ প্রণালী ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না আমেরিকা ওই অঞ্চলে নাক গলানো বন্ধ করে। অবশ্যই দর্শক, ইরানের এই দাবির কোনো নিরপেক্ষ সত্যতা বা আমেরিকান মিলিটারির কোনো কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। কিন্তু যদি ইরানের দাবি সত্য হয়, তবে এর মানে দাঁড়ায় যে যুদ্ধ আর শুধু ইরানের মাটিতে নেই, বরং পুরো মিডল ইস্ট জুড়ে এই আগুনের শিখা এখন ধীরে 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 ছড়িয়ে পড়েছে। দর্শক, ইরান দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির ঘাঁটিতে আবারও বড় হামলা চালিয়েছে। আইআরজিসির মতে এই হামলাগুলোতে ব্যালিস্টিক মিসাইল আর শাহেদ ড্রোনের একটা নতুন ওয়েব ব্যবহার করা হয়েছে। এখন এই যে নতুন ফুটেজ সামনে এসেছে, এতে দাবি করা হচ্ছে যে কুয়েতে একটা শাহেদ 136 ড্রোন সরাসরি একটা ওয়্যার হাউসে আঘাত করেছে। অন্যদিকে জর্ডান থেকে আসা কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে সোজা টার্গেটে গিয়ে হিট করেছে। ইরান বলছে জর্ডানের আমেরিকান ঘাঁটিতে তারা অত্যন্ত বড় এবং নিখুঁত হামলা করেছে। যদি এটা সত্য হয় দর্শক, তবে এর মানে হলো ইরান এখন আর শুধু ড্রোন পাঠাচ্ছে না, তারা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের একটা কম্বিনেশন ব্যবহার করে আমেরিকার এয়ার ডিফেন্সের উপর একটা চরম প্রেসার তৈরি করছে। ব্যাপারটা কি হয় জানেন? প্রথমে ড্রোন পাঠানো হয়, এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো তখন ওই ড্রোনগুলোকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ঠিক তখনই তার পেছন থেকে ছুটে আসে ব্যালিস্টিক মিসাইল। তখন আর সেগুলোকে আটকানো যায় না, সেগুলো তখন সোজা গিয়ে হিট করে।
যদিও দর্শক জর্ডান, কুয়েত বা বাহরাইন এই দাবি বা ফুটেজের কনফার্মেশন দেয়নি। তারা শুধু এইটুকুই বলেছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এঙ্গেজ ছিল, মানে কাজ করছিল। দর্শক, এবার জর্ডানের আর একটা খবর শুনুন। জর্ডান থেকে আসা একটা নতুন ফুটেজে ইরানের হামলার এই দাবিকে আরও জোরালো করছে। এই ফুটেজে দাবি করা হচ্ছে যে 14 ও 15 জুলাই রাতে জর্ডানের কিং ফয়সাল এয়ারবেসে কমপক্ষে 4টি ইরানি ব্যালিস্টিক মিসাইল এসে পড়েছে। ভিডিওতে জোরালো বিস্ফোরণের শব্দ এবং দৃশ্যও রয়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এর মানে হলো ইরান জর্ডানে থাকা আমেরিকার ব্যবহৃত ঘাঁটিতে সরাসরি আঘাত করেছে। কিছু মানুষ সবসময় বলে যে আগে কনফার্ম হোক ভাই, তারপর খবর দেখাও। আরে ভাই, কনফার্ম হতে তো কয়েকদিন লেগে যাবে, আর হয়তো কখনো কনফার্ম হবেই না, কারণ দুনিয়ার কোনো দেশই তাদের পুরো ক্ষতিটা স্বীকার করে না। দর্শক, এবার একটা ভয় ধরানো খবর শুনুন। আমেরিকা হয়তো এবার ইরানের উপর তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা করতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন বিবৃতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা খুব শীঘ্রই হয়তো ইরানের নিউক্লিয়ার ঘাঁটি আর তাদের কারখানাগুলোতেও হামলা করতে পারে। ট্রাম্প সাফ বলে দিয়েছেন যে আমেরিকার হামলা এখন থামবে না, বরং আগামী দিনেও চলতে থাকবে। সেন্টকম বলছে ইরানের বিরুদ্ধে তারা হামলার 4র্থ রাউন্ড শুরু করেছে। এতদিন আমেরিকার হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর আশেপাশের মিলিটারি সাইটগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এবার নতুন টার্গেট বাছা হচ্ছে, যেখানে ফ্যাক্টরি এবং নিউক্লিয়ার সাইটও থাকতে পারে। যদি আমেরিকা সত্যি ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে বড় হামলা করে, তবে এর ফলে যে পরিমাণ ধ্বংসলীলা এবং তেজস্ক্রিয়তা ছড়াবে তা পুরো যুদ্ধকে একটা নতুন এবং চরম ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে। আমেরিকার নতুন হামলার পর 14 জুলাই রাত থেকে এখনো পর্যন্ত ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে যেমন কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস, সিরিক এবং আভাজে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীর আশেপাশের বেছে বেছে এই জায়গাগুলোকেই বেছে বেছে ধ্বংস করতে চাইছে, আর ইরানও প্রত্যেকটা হামলার পাল্টা জবাব দিচ্ছে। গত দুদিনে তারা বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটিতে হামলার দাবি করেছে। অর্থাৎ দুপক্ষ থেকেই হামলা আর পাল্টা হামলা চলছে এবং পরিস্থিতি চরম আকার ধারণ করছে। এদিকে আমেরিকা এবার ইরানের উপর চাপ বাড়াতে একটা আরও নতুন বড় পদক্ষেপ নিয়েছে। সেন্টকম ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে হামলার পাশাপাশি এবার ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকাগুলোতে সামুদ্রিক অবরোধ পুনরায় শুরু করেছে। মানে যেটা ছিল সেটা আবার শুরু করা হয়েছে। এর মানে হলো এখন যে জাহাজই ইরানে যাবে বা ইরান থেকে বেরোবে তার উপর কড়া নজর রাখা হবে। আমেরিকা বলছে হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজে হামলা করার মতো ইরানের যে সক্ষমতা আছে সেটা ধ্বংস করাই তাদের টার্গেট। সেন্টকম আরও জানিয়েছে যে এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকার নেভির 20টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং শত শত মিলিটারি এয়ারক্রাফট অপারেশনে যুক্ত আছে। সংখ্যাটা শুনলেই বোঝা যাচ্ছে যে গেমটা ধীরে 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 আরও বড় হচ্ছে। আমেরিকা শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ বাড়াচ্ছে। আর যদি এই অবরোধ বেশি দিন চলে তবে হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুটে এখন এই দুই দেশ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দর্শক, এবার আজ 15 জুলাই ভোরে আসা কিছু মিক্সড আপডেট শুনুন। ডোনাল্ড ট্রাম্প 14 জুলাই রাতে বলেছেন ইরানের উপর হামলা ততক্ষণ চলবে যতক্ষণ না তারা নিজেরাই এটা থামানোর সিদ্ধান্ত নেয়। ট্রাম্প বলেছেন যতক্ষণ না ওরা আলোচনার টেবিলে আসছে আমরা ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেব, ওদের ব্রিজগুলোতে হামলা করব। অর্থাৎ ট্রাম্প আলোচনার কথা বলছেন। তিনি এও বলেছেন যে তেলের জায়গাগুলোতে সবার শেষে হামলা করা হবে। এদিকে মেহের নিউজ বলছে হরমুজ প্রণালীতে দুপক্ষের মধ্যে গোলাগুলি আর সংঘর্ষ চলছে। বন্দর আব্বাস এবং অন্যান্য উপকূলীয় শহরে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো আসলে হরমুজ প্রণালীতে চলা এই মারাত্মক সংঘর্ষেরই শব্দ। আর একটা আজব খবর হলো ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা বলছে পশ্চিম দিকের ইলাম প্রদেশের ঘোশিয়ান এলাকার একটা জলের বোতল তৈরির কারখানায়
3টে আমেরিকান প্রজেক্টাইল মানে মিসাইল এসে পড়েছে। এতে কারখানার ক্ষতি হলেও সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি। এদিকে আমেরিকায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করেছেন। নিশ্চয়ই তাদের মধ্যে জর্ডানে ইরানের হামলা নিয়ে কথা হয়েছে। আর কুয়েত জানিয়েছে যে ইরানি হামলায় যেখানে আগুন লেগেছিল আজ 15ই জুলাই ভোর 5টার দিকে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এতে কেউ আহত হয়নি। এখন সবশেষে হরমুজ প্রণালীর কাছে একটা বড় সামুদ্রিক দুর্ঘটনা ঘটেছে। ফার্স নিউজ বলছে একটা কার্গো জাহাজের সাথে অন্য একটা জাহাজের ধাক্কা লেগেছে আর প্রথম জাহাজটা এখন ডুবতে বসেছে। জাহাজটায় দ্রুত জল ঢুকতে শুরু করলে ক্রু মেম্বারদের উদ্ধার করা হয়। ইরানি অফিসাররা বলেছেন যে 23 জন ক্রু মেম্বারকেই বাঁচানো সম্ভব হয়েছে এবং তাদের কেশম আইল্যান্ডে বর্তমানে নিয়ে যাওয়া হয়েছে। এই জাহাজটার নাম ছিল লুনি। 32 বছরের পুরনো এই জাহাজটা ইউএইর জেবল আলী পোর্টের দিকে যাচ্ছিল। তবে এই দুর্ঘটনা যুদ্ধের সাথে যুক্ত কিনা তা এখনো পরিষ্কার নয়। কিন্তু এই টেনশনের মধ্যে এমন একটা ঘটনা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে কেন নিজেদের বিমানবন্দরে মার্কিন বিমান নামতে দিচ্ছে না ইসরায়েল। অবাক করাই খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পুত্রবৎ ইসরায়েল এখন তাদের বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটো ট্যাঙ্কার বা জ্বালানিবাহী সামরিক বিমানকে নামতে দিচ্ছে না। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। স্ট্র্যাটো ট্যাঙ্কার এটা হচ্ছে আকাশে যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে থাকে। আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এই যে একটি মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারের ছবি আপনারা দেখাচ্ছি। এটি হচ্ছে মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কার, মানে মার্কিন তেলবাহী সামরিক বিমান। এই বিমানগুলো বিভিন্ন বন্দর থেকে জ্বালানি নিয়ে আকাশে ওড়ে। এদের কাজ হচ্ছে যে আকাশেই যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন বা নিরবিচ্ছিন্ন করা। তো প্রিয় দর্শক, এইরকম স্ট্র্যাটো ট্যাঙ্কারকে নামতে দিচ্ছে না ইসরায়েল। তাহলে কোথায় নামবে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, তা তো অব্যাহতভাবে ইরানের আক্রমণের মুখে রয়েছে। নিরাপদ হিসেবে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরকেই দেশটি বেছে নিয়েছিল, কিন্তু এখানেও বাদ সেধেছে টেল আবিব। আসলে কি ঘটনা সেটা নিয়েই আজকের পর্যালোচনা। বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। দেখুন, ইসরায়েল এখনো তাদের বেন গুরিয়ান বিমানবন্দরে মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারকে অবতরণ করতে দিচ্ছে না। এর পেছনে অনেক ধরনের পর্যালোচনা রয়েছে। তবে কান নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ আজ দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটি ব্যতিক্রমী এবং সাময়িক নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মধ্য দিয়ে তারা বলেছে যে মার্কিন রিফুয়েলিং বিমানগুলোকে বেন গুরিয়ন বিমানবন্দরে আর অবতরণের অনুমতি দেয়া যাবে না। এটা কি আমরা বিশ্বাস করতে পারি? মানে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অশান্তির মূল পৃষ্ঠপোষক। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতা না দেওয়ার পক্ষে প্রধান অনুঘটক। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অস্থিতিশীল করবার প্রধান দায়ী। আর এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ইসরায়েলের সঙ্গে মিলিয়ে, মানে ইসরায়েল পৃষ্ঠপোষকতা পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দুটো রাষ্ট্রের একই স্বার্থ। তো এই স্বার্থ থাকার পরেও কেন ইসরায়েল এই ধরনের সিদ্ধান্তটি গ্রহণ করলো? দর্শক, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বা শান্তির চুক্তিটি হলো, এই চুক্তি নিয়ে ব্যাপক ক্ষোভ, অসন্তোষ বা উষ্মা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন এই ধরনের চুক্তি না করবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। যদিও এখন সেই শান্তি চুক্তি আর নেই বলে ট্রাম্প এবং ইরানের তরফ থেকেও জানানো হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই শান্তি চুক্তি করা নিয়ে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে ভয়াবহ দ্বন্দ্ব তৈরি হয়। ইসরায়েলের
আপত্তি সত্ত্বেও কিভাবে ওয়াশিংটন এই ধরনের চুক্তি ইরানের সঙ্গে করলো, এটা নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ হয়েছে। এক্সিওস, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো এটা নিয়ে বিশ্লেষণ করেছে। এর মূল কারণটি ছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের চুক্তি ইরানের সঙ্গে না করেন, তাহলে তিনি যে পরাজিত হচ্ছেন সেটা স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যায়। দ্বিতীয় বিষয় যে সেপ্টেম্বর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যবর্তী নির্বাচন, সেখানে তিনি গোহারা হেরে যাবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে যে সিনেট তাকে দীর্ঘদিনের জন্য যুদ্ধ চালিয়ে যেতে অসম্মতি জানিয়েছে বা অনুমতি দেয়নি। তো এত সব কারণে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই যুদ্ধটি করেছেন, এই শান্তি চুক্তিটি করেছেন। এই শান্তি চুক্তি করে দুই রাষ্ট্রেরই কতটা লাভ হয়েছে সেটা পর্যালোচনার বিষয়, কিন্তু এটা নিয়ে ব্যাপক নাখোশ ইসরায়েল। এবং অনেকে বলছেন যে প্রায় কয়েক দশক পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের মতের দ্বিমত হলো। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পেলাম যে সেই ঘটনারই একটা প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, যে কারণে ইসরায়েল বলছে যে তাদের বেন গরিয়ন বিমানবন্দরে আর মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী সামরিক বিমানকে অবতরণ করতে দেয়া হবে না। এটা দুই রাষ্ট্রের মধ্যে নীতির ক্ষেত্রে বড় ধরনের একটা ধাক্কা বলেই বিবেচিত হচ্ছে। এর পেছনে আরো কতগুলো কারণ রয়েছে, চলুন। ধারণা করা হচ্ছে এই নির্দেশনার উৎস পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এর দপ্তর। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের মতে মার্কিন এসব সামরিক বিমান যদি সরিয়ে না নেওয়া হয়, তবে চলতি জুলাই মাসে বেসামরিক প্রায় 50,000 টিকিটের বিমান ফ্লাইট বাতিল হওয়ার তীব্র ঝুঁকি রয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে মার্কিন এসব তেলবাহী সামরিক বিমান অবতরণের কারণে প্রচুর পরিমাণে ফ্লাইট স্থগিত করতে হচ্ছে বা তাদের শিডিউল বাতিল করতে হচ্ছে। ফলে এই বেন গরিয়ন বিমানবন্দরের খরচ চালানোর জন্য যে পরিমাণ আয়, সেখানে টান পড়েছে। এ কারণেই ইসরায়েলি কর্তৃপক্ষ চাইছে যে বেন গরিয়ন বিমানবন্দরকে কেবল বেসামরিক চলাচলের জন্যই উন্মুক্ত রাখা হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলবাহী সামরিক বিমানকে নামতে দেয়া হবে না। এর ফলে তারা অর্থনৈতিকভাবে একটা প্রবহমান নিরবচ্ছিন্ন ব্যবস্থা ধরে রাখতে পারবে। তবে এই খবরটির পেছনে বেসামরিক বিমান পরিবহন ও মার্কিন ইসরায়েল সামরিক সমন্বয়ের মধ্যকার এক নজিরবিহীন যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটাই স্পষ্ট হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে বিমানবন্দরের স্থান সংকট। আমরা আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু সংখ্যক KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে মোতায়েন করেছিল। এখনো সেই বিমানগুলো বেন গুরিয়ানে রয়েছে এবং নতুন করে এই যুদ্ধ চলার অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের তেলবাহী এসব স্ট্র্যাটো ট্যাঙ্কার অবতরণ করছিল। এর ফলে বিমানবন্দরের ধারণ ক্ষমতার প্রায় 70% কাজ এই মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব তেলবাহী ট্যাঙ্কার এবং তাদের সামরিক কাজেই ব্যবহৃত হচ্ছিল। ফলে এই বিমানটিতে তীব্র জট তৈরি হয়েছে। এই বিমানবন্দরে ব্যাপক স্থান সংকট তৈরি হয়েছে। এ কারণেই মূলত ইসরায়েল বলছে যে এখানে আমরা আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলো রাখবো না বা নতুন করে কোনো জ্বালানিবাহী সামরিক পরিবহনকে নামতে দেব না। আরেকটি কারণ তারা বলছে যে গ্রীষ্মকালীন ছুটির চাপ ও অর্থনৈতিক ক্ষতি। জুলাই মাস চলছে, আপনারা জানেন যে জুলাই মাস হলো ইসরায়েলি নাগরিকদের জন্য গ্রীষ্মকালীন ভ্রমণের প্রধান পিক সিজন। পার্কিং স্পেসের অভাবে প্রায় 50,000 যাত্রীর টিকিট এর মধ্যে বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে। ফলে এই বিমানবন্দরটি পরিচালনার যে ব্যয়, সেটা বহন করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে সরকারের গৃহীত নীতি পরিবহন মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেন গরিয়ন বিমানবন্দরের সর্বোচ্চ 20টি মার্কিন রিফুয়েলার অবস্থান করতে পারবে। অতিরিক্ত যে কোনো মার্কিন সামরিক বিমানকে বেসামরিক বিমানবন্দরের বদলে ইসরায়েলি বিমান বাহিনীর নিজস্ব সামরিক ঘাঁটিতে অবতরণ করতে হবে। এবং দেখুন, এর পেছনে রয়েছে কূটনৈতিক ও সামরিক প্রভাব। এ ধরনের নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত অচল অবস্থা তৈরি হয়েছে। পেন্টাগনের মতে বেন গুরিয়ানের মতো স্ট্র্যাটেজিক স্থান ব্যবহার বন্ধ হলে তাদের আঞ্চলিক অপারেশনে কিছুটা স্থবিরতা আসবে। ইসরায়েলি প্রশাসন বেসামরিক নাগরিক সুবিধা ও অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা করার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু কেবলমাত্র অর্থনীতি বা বেসামরিক নাগরিকদের অধিকার অগ্রাধিকার দেওয়ার বিষয়ই রয়েছে তেমনটি নয়।
এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, এটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে বেন গুরিয়ান বিমানবন্দরে 20টির অধিক মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারকে না রাখতে দেয়া এবং নতুন করে স্ট্র্যাটো ট্যাঙ্কার অবতরণ করতে না দেয়া। ভবিষ্যতে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক যে কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না, তবে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, দোলাচলতা শুরু হয়েছে। এটি আরো প্রকট হোক, এটাই আমাদের প্রত্যাশা। দুটি রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়ে যাক। আর যদি দুটি রাষ্ট্রের সম্পর্ক সত্যি সত্যি ছিন্ন হয়ে যায়, তাহলে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল একেবারেই একা হয়ে পড়বে। কদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদের সহযোগী বা আমাদের বন্ধু নয়, দক্ষিণ এশিয়া আরেকটি ছোট রাষ্ট্র রয়েছে। মানে কিছুটা শ্লেষ করে, কিছুটা মকারি করে তিনি বলেছেন যে সেই ছোট রাষ্ট্রটি হচ্ছে ভারত। মানে আমেরিকাকে একটু শ্লেষ করলেন নেতানিয়াহু। ভারত তো অনেক বৃহৎ রাষ্ট্র। আমেরিকাকে বোঝাতে চাইলেন নেতানিয়াহু যে কেবল তোমরাই আমাদের পৃষ্ঠপোষক বা সহযোগী নও, আমার সাথে ভারতও আছে। তো ভারতের দিকে ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু বললেন যে তারা আমাদের খুবই বিশ্বস্ত, ভারতের জনগণ ইসরায়েলের পাশে আছে। এর মধ্য দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও একটা অনীহা ছড়ে দিয়েছেন নেতানিয়াহু। তার খানিকটা প্রভাব আমরা এই বেন গুরিয়ান বিমানবন্দরে ল্যান্ড করতে দেখছি। আগামী দিনে কি ঘটবে এখন নিশ্চিত করে না বলা গেলেও এটা নিশ্চিত যে এই সম্পর্ক আরো শীতলতায় পৌঁছাবে। প্রিয় দর্শক, নিপীড়কদের মধ্যে বিভেদ অবশ্যই আমাদের আনন্দিত করে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা করছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকারের লঙ্ঘন এবং ভয়াবহতম যুদ্ধাপরাধ। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।